আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারত কি বাংলাদেশে খুব তাড়াতাড়ি কোনো বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে? অন্তত নয়াদিল্লির প্রতিরক্ষা দপ্তরে একটা যে বড়সড় সরগরম লক্ষ্য করা যাচ্ছে, তা থেকে এমন একটি ধারণা এসেই যায়। এই প্রতিবেদনে বিষয়টি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, সেটা নিয়ে আলোচনা করব। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার শীর্ষে এমন বেশ কিছু হাই পাওয়ার বা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি রয়েছে, যেগুলো যুদ্ধ, জাতীয় নিরাপত্তা এবং সামরিক কৌশলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এদের মধ্যে খুবই উল্লেখযোগ্য হল ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, সংক্ষেপে যার নাম সিসিএস। এটি ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি। কোনো যুদ্ধ ঘোষণা বা বড় ধরনের সামরিক অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত বা সবুজ সংকেত এখান থেকেই আসে। কমিটির সভাপতি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী, সদস্য হলেন প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং দেশের পররাষ্ট্রমন্ত্রী। কমিটির কাজ কি? কমিটির কাজ হলো জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা বাজেট এবং বড় ধরনের অস্ত্র কেনাকাটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। এবং ওই যে আগেই বলেছি যে রাজনৈতিকভাবে যুদ্ধ ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত বা সবুজ সংকেত এই কমিটি থেকেই, এখান থেকেই আসে। এছাড়া আছে ডিফেন্স প্ল্যানিং কমিটি। 2018 সালে গঠিত এই কমিটি ভারতের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশল এবং যুদ্ধকালীন প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভাপতি আছেন, এই যে কমিটির সভাপতিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, বর্তমানে অজিত ডোভাল যে পদে আছেন। কমিটির সদস্য হচ্ছেন 3 বাহিনীর সেনা, নৌ ও বিমান। এই 3 বাহিনীর প্রধান থাকবেন, চিফ অফ ডিফেন্স স্টাফ থাকবেন এবং পররাষ্ট্র, প্রতিরক্ষা ও ব্যয় বা এক্সপেন্ডিচার বিভাগের যারা সচিব, সেই সচিবরাও থাকবেন। এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে জাতীয় নিরাপত্তা কৌশল তৈরি করা এবং সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করা। এছাড়া আছে চিফস অফ স্টাফ কমিটি, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে সিওএসসি। এটা 3 বাহিনীর মধ্যে, নাম শুনলেই বোঝা যায় চিফস অফ স্টাফ কমিটি, মানে 3 বাহিনীর মধ্যে সমন্বয় সাধনের প্রধান সামরিক প্ল্যাটফর্ম। এই যে কমিটি, এর নেতৃত্বে আছেন চিফ অফ ডিফেন্স স্টাফ। এই কমিটির স্থায়ী চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করেন, যে পদে এখন আছেন জেনারেল অনিল চৌহান। এছাড়া এই পদের সদস্য, বাকি 3 সদস্য হলেন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা। এদের কাজ হচ্ছে এই কমিটির যুদ্ধকালীন পরিস্থিতি, মানে যুদ্ধ বাঁধছে অথবা বেঁধে গেছে, এই রকম পরিস্থিতিতে 3 বাহিনীর মধ্যে নিখুঁত সমন্বয় বজায় রাখা এবং সরকারকে সামরিক পরামর্শ দেওয়া হচ্ছে এই কমিটির কাজ। এছাড়া আরও কমিটি আছে, যেমন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আছে। এটি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কাজ করে এবং জাতীয় নিরাপত্তার বহুমুখী বিষয়গুলো এরা তদারক করে। এরা 3টে স্তরে কাজ করে। এদের একটা হচ্ছে স্ট্র্যাটেজিক পলিসি গ্রুপ, তারপরে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট। সহজ কথায় যুদ্ধের রাজনৈতিক সিদ্ধান্ত নেয় সিসিএস বা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, আর যুদ্ধের কৌশলগত পরিকল্পনা ও 3 বাহিনীর সমন্বয় পরিচালনা করে ডিপিসি এবং সিডিএস এর নেতৃত্বাধীন কমিটিগুলো। সিসিএস থেকে চূড়ান্ত সবুজ সংকেত মিললে যুদ্ধের কৌশলগত পরিকল্পনা করে ডিপিসি মানে ডিফেন্স প্ল্যানিং কমিটি এবং সিদ্ধান্ত কার্যকর করে
চিফস অফ স্টাফ কমিটি বা সিওএসসি। এর অর্থ এটা নয় যে সিসিএস বা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সবুজ সংকেত দিলে তবে অন্য বিভাগগুলো সচল হবে, তা নয়। আসলে সমস্ত বিভাগের ইনপুট আগেভাগে নিয়ে তবে যুদ্ধের সিদ্ধান্ত নেয় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। কথাটা হচ্ছে প্রতিরক্ষা দপ্তরের এই সমস্ত বিভাগের হালচাল হঠাৎই যেন দিল্লিতে রীতিমতো সরগরম হয়ে উঠেছে। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিং এখনও যদি নাও হয়ে থাকে, যদিও খবর আছে যে কোনো দিন হতে পারে কিংবা হয়ে গেছে ইতিমধ্যে, বলা বাহুল্য ঢাকঢোল পিটিয়ে এসব বৈঠক হয় না, হয় একান্ত সঙ্গোপনে। বৈঠকের খবর বাইরে আসতে বেশ কয়েকদিন লেগে যায়, সেটা পরবর্তীকালে দেখা যায়। যেমন ধরুন না কেন, এই যে সিসিএস মানে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির শেষ বৈঠক হয়েছিল 23শে এপ্রিল 2025-এ। এটা অন্তত যেটা পরিষ্কারভাবে এখনও খাতায় কলমে যেটা বলা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের, আপনাদের হয়তো মনে আছে, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জেলায় পর্যটকদের ওপর হওয়া ভয়াবহ জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠক ডাকেন, জরুরি বৈঠক। বৈঠকে জাতীয় নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং পরবর্তী পদক্ষেপ অর্থাৎ পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে হামলা করার সবুজ সংকেত দেওয়া হয় বা সিদ্ধান্ত নেওয়া হয়। যে সিদ্ধান্ত অনুযায়ী 7 মে তারিখে পাকিস্তানের ঘর মে ঘুসকে হামলা চালায় ভারত। বৈঠকের খবর আগেভাগে প্রকাশ হলে পাকিস্তানে অতর্কিতে হানা দেয়া যেত না। খবরে প্রকাশ 7 মে রাতে ভারতের মিসাইল যখন পাকিস্তানে হামলা চালায়, তখন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সুইমিং পুলে সাঁতার কাটছিলেন। তার যে সেনাপতি আসিম মুনির, তিনি তাকে খবরটা দেন যে ভারত আক্রমণ করেছে। তারও আগে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হয়েছিল, মানে এই যে বললাম 23শে এপ্রিল একটা বৈঠক হয়েছিল গত বছর 2025-এ। তার আগের সিকিউরিটি কমিটির এই যে বৈঠকটা হয়েছিল এটা 5 আগস্ট 2024-এ। দিনটা নিশ্চয়ই মনে আছে আপনাদের। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতি, শেখ হাসিনার দেশত্যাগ এবং তার পরিপ্রেক্ষিতে হয় এই বৈঠকটি। সেই বৈঠকের ঘটনা বুঝিয়ে দেয় যে বৈঠকটি হয়েছিল, এই ব্যাপারটা বুঝিয়ে দেয় বাংলাদেশের সামরিক হস্তক্ষেপের কথা সেদিনও ভারতের নীতি নির্ধারকদের ভাবনায় ছিল। না হলে এই বৈঠক হতো না। কিন্তু বৈঠকে সবুজ সংকেত আক্রমণের দেওয়া হয়নি। সেদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওয়েট অ্যান্ড ওয়াচের। সেই ওয়েট অ্যান্ড ওয়াচ গত 16-17 মাস ধরে মোটামুটি চালিয়ে যাচ্ছিল ভারত, টুকটাক কিছু অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া ছাড়া। তবে যেসব খবর আসছে এবং হঠাৎই ভারত এমন কিছু ব্যবস্থা নিতে শুরু করেছে যা থেকে ধরে নেওয়া যায় ভারত ওয়েট অ্যান্ড ওয়াচের স্টেজ পার করে বড় কোনো ব্যবস্থা নিতে চলেছে বাংলাদেশে। এসব ব্যবস্থা একমাত্র যুদ্ধকালীন বা আসন্ন যুদ্ধের পটভূমিকায় নেওয়া হয়ে থাকে। বাংলাদেশের ভারতীয় দূতাবাসগুলো থেকে কর্মচারীদের পরিবারবর্গকে দেশে ফিরিয়ে আনা, দূতাবাসে ব্যাপক কর্মী সংকোচন করে দেয়া, আক্ষরিক অর্থে স্কেলিটন সার্ভিস চালু রাখা যুদ্ধকালীন কূটনৈতিক সংকটের স্পষ্ট ইঙ্গিত দেয়। এছাড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে একেবারে চুপি সারে ভারত তার প্রকৌশলীদের 9 জন প্রকৌশলীকে যে দেশে ফিরিয়ে নিয়ে এসছে, যার জন্য রামপাল বিদ্যুৎ কারখানা এখন বন্ধ হয়ে যাচ্ছে। তো এর ফলে মনে রাখতে হবে যে একটা যুদ্ধকালীন কূটনৈতিক সংকটের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মে মাসের যুদ্ধের সময়, গত মে মাসের পাকিস্তানের ভারতীয় দূতাবাসগুলো থেকেও যে ব্যবস্থা নেয়নি ভারত, মানে
এই দূতাবাসের সমস্ত তাদের স্ত্রী পুত্র পরিজন সবাইকে নিয়ে আসা। পাকিস্তানে সেটা ছিল না। পাকিস্তানের স্ত্রীরা থাকতে পারতেন তাদের সাথে, পরিবার স্বামীর সাথে পাকিস্তান দূতাবাসের। কিন্তু ভারত বাংলাদেশে তা নিয়েছে, এখানে স্ত্রীও থাকতে পারবে না, পরিবারের কেউ থাকতে পারবে না। ইঙ্গিতটা বুঝতে আশা করি অসুবিধে হওয়ার কথা নয়। চিফস অফ স্টাফ কমিটি এর বৈঠকগুলো সাধারণত গোপনীয় সামরিক পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এর কোনো নির্দিষ্ট তারিখ জনসমক্ষে সবসময় প্রকাশ করা হয় না। তবে 2025 সালে অপারেশন সিন্দুর, মানে যেটা 7 মে 2025-এ শুরু হয়েছিল, 10 মে পর্যন্ত চলেছিল, এবং পহেলগাম হামলার পরবর্তী সময়ে 3 বাহিনীর প্রধানরা ওই চিফ অফ যে স্টাফ কমিটি তো তারা নিয়মিত সমন্বয় বৈঠক করেছিলেন। আবার এই কমিটি অতি সম্প্রতি জানুয়ারি মাসে, এই মাসে কয়েকবার বৈঠকে বসেছে। সেসব বৈঠকের ইনপুট ডিফেন্স প্ল্যানিং কমিটিতে গেছে, সেখান থেকে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির কাছে সেসব খবরও চলে গেছে, তাদের ইনপুট। এই খবর নিশ্চিত সূত্র থেকে পেয়েই আপনাদেরকে বলছি। এই বৈঠকগুলোর মূল উদ্দেশ্য ছিল যেটা দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা রক্ষা করা, আধুনিক যুদ্ধাস্ত্র কেনা এবং প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক অস্থিরতার প্রভাব থেকে ভারতকে সুরক্ষিত রাখতে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেই বিষয়ে আলোচনা করে একটি জায়গায় পৌঁছানো। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক সিসিএস মিটিং জানুয়ারি গতকাল পর্যন্ত ঘোষণা করা হয়নি, তবে এই ইস্যুটির গুরুত্ব এবং জরুরি পরিস্থিতি যেটা এখন উঠে এসেছে সেটা ইঙ্গিত দেয় যে এটি সর্বোচ্চ নীতি নির্ধারণের যে স্তর, অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, সেখানে বিস্তারিত বিবেচনার জন্য অপেক্ষা করছে টেবিলে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটি গুরুতর সংকটের মুখোমুখি হয়েছে, যা ভারতীয় জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি প্রভাব ফেলছে। জানুয়ারি 27-এ, 3 দিন আগেই, বাংলাদেশ এবং চীনের মধ্যে স্বাক্ষরিত ড্রোন উৎপাদন চুক্তি, অক্টোবর 2025 সালে ভারত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল চুক্তি বাতিল এবং সাম্প্রতিক কূটনৈতিক অবনতি একটি বড়সড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে, যা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির তাৎক্ষণিক মনোযোগ দাবি করে। আর ভারতের নীতি নির্ধারকরা যে বিষয়টিতে যথেষ্ট মনোযোগ দিয়েছেন তা ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন গৃহীত ব্যবস্থার মধ্যে। এই মনোযোগের চূড়ান্ত রূপ হিসেবে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে এই বৈঠক হতে পারে এবং সেই বৈঠকে এটাও খবর অবশ্যম্ভাবী সবুজ সংকেত মিলতে পারে সামরিক হস্তক্ষেপের। যদিও নয়াদিল্লির বিভিন্ন সূত্র একথাও বলছে যে এমনও হতে পারে বৈঠক ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, কেবল সিদ্ধান্ত বাস্তবায়নের অপেক্ষা চলছে কেবল। মনে রাখবেন, গত বছরের 7 মে তারিখে রাতে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে সামরিক অভিযান চালায়, সিসিএস বৈঠকে তার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 23 এপ্রিল, অর্থাৎ 14 দিন আগে। বাংলাদেশের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া খুব সম্ভবত হয়ে গেছে এবং সেটা হয়ে থাকলে তার বাস্তবায়ন হতে সময় লাগবে, সেটাই স্বাভাবিক। সে সময়টা এমনও হতে পারে যে বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতির উপরে নজর এবং তার উপরে নির্ভর করছে ভারত কবে অপারেশন চালাবে। অপারেশন সিন্দুর যখন শুরু করেছিল ভারত, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাঁতার কাটছিলেন সুইমিং পুলে। তার সেনাপতি আসিম মুনির তাকে জানান যে ভারত আক্রমণ করেছে।
বাংলাদেশে যখন অপারেশন শুরু হবে তখন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কোথায় থাকবে? সুইমিং পুলে নিশ্চয়ই নয়, কারণ এই বয়সে তিনি সুইমিং পুলে তখন সাঁতার কাটবেন না বলেই মনে করা যায়। তাহলে কি তখন তিনি জরুরি মিটিংয়ে ব্যস্ত থাকবেন লামিয়া মোরশেদের সঙ্গে কিংবা অন্য কারো সঙ্গে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আর একটু অপেক্ষা করতে হবে আমাদের। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে হঠাৎ করে নির্বাচন কমিশন ভুল পাল্টাচ্ছে কেন? গতকাল নির্বাচন কমিশন একটি চিঠি বা একটা আদেশ জারি করেছে যে সরকারি কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে না। হঠাৎ করে এমন ঘটনা, এটা কি নির্বাচন কমিশন নিজ গরজে এমন ঘটনা কি ঘটালো? এর পেছনে কি বিশেষ কোনো ঘটনা আছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণার 8 দিন শেষ হয়ে গেছে ইতিমধ্যে। প্রায় অর্ধেক সময় পেরিয়ে যাওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণভোটের প্রচারের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হলো। অর্থাৎ সরকারি কর্মচারীরা গণভোটের হ্যাঁ কিংবা না এর পক্ষে কোনো অবস্থান নিতে পারবেন না। অথচ গত 1 মাস ধরে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়ে প্রচার চালাচ্ছেন। এটি বলা যায় সরকারের পৃষ্ঠপোষকতায়। এমনকি প্রতিটি প্রতিষ্ঠানের দেয়ালে ব্যানার সাটিয়ে বলা হচ্ছে গণভোটে হ্যাঁ ভোট দিন। এই প্রচারণার পেছনে ইতিমধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হয়েছে বলা যায় সরকারি কোষাগার থেকেও পর্যন্ত। পাশাপাশি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সরকারের তরফে বার্তা দিয়ে একাধিকবার গ্রাহকদের বলা হচ্ছে পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিন, দেশের সম্পদ পাচার ঠেকাতে গণভোটে হ্যাঁ ভোট দিন। প্রশ্ন উঠেছে, সরকারি কর্মচারীদের হ্যাঁ প্রচার আইনসম্মত না হলে এতদিন কমিশন ঘুমিয়েছিল কেন? এ নিয়ে নির্বাচন কমিশনের দেরিতে ঘুম ভাঙার কারণ কি? এদিকে সরকারি কর্মচারীরা গণভোটে হ্যাঁ কিংবা না এর পক্ষে অবস্থান নিতে পারবেন না, এমনকি এটি স্পষ্ট আইন লঙ্ঘন জানিয়ে বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বরাবর চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। তবে বলা হচ্ছে যে উপদেষ্টারা এই নির্বাচনের হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে পারবেন, এমনটা আইনে বলা আছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও ইতিমধ্যেই জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়ে আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকারের উপদেষ্টারাও হ্যাঁ ভোটের প্রচার অভিযান করছেন। পাশাপাশি সরকার গণভোটের বিষয়ে ভোটারদের বোঝাতে ব্যাপক প্রচার চালাচ্ছে। তবে সুনির্দিষ্ট করে বললে এ প্রচার হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে, জানিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে এবং দেশি বিদেশি নানা মহলে প্রশ্ন উঠছে। ভোটের তফসিল ঘোষণার পর থেকে 69 জন রিটার্নিং অফিসার, 600 সহকারী রিটার্নিং অফিসার, সহস্রাধিক নির্বাহী ও বিচারিক হাকিম নির্বাচনী দায়িত্ব পালন করছেন। ভোটের কাজে যুক্ত হবেন 8 লাখেরও বেশি ভোট গ্রহণ কর্মকর্তা এবং 9 লাখের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। নির্বাচন কমিশন বলছে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সহ ভোটের কাজে থাকা সরকারি কর্মচারীরা গণভোটের বিষয়ে প্রচারে বাধা নেই, তবে কোনো পক্ষে হ্যাঁ বা না অবস্থান জানাতে পারবেন না। নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশে আসলে কি আছে? আইন অনুযায়ী প্রজাতন্ত্রের কাজে যুক্ত থাকা কোনো কর্মচারী কোনো প্রার্থীর বিপক্ষে ভোট চাইলে তা দণ্ডনীয় অপরাধ। গণভোটে অধ্যাদেশ 2025-এর 21 ধারা ও গণপ্রতিনিধিত্ব আদেশ RPO 1972-এর 86 অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোটের বিষয়ে জনগণকে অবহিত বা সচেতন করতে পারবেন। অধ্যাদেশে বলা হয়েছে, তবে তিনি গণভোটের পক্ষে হ্যাঁ বা বিপক্ষে না ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না, কেননা এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে। গণভোট অধ্যাদেশের ধারা 21 এবং RPOর 86 অনুচ্ছেদ অনুযায়ী এটি একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। গণভোট অধ্যাদেশের 21 ধারায় অপরাধ, দণ্ড ও বিচার পদ্ধতি বিষয়ে বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 ও সংশ্লিষ্ট বিধিবিধান মোতাবেক যেসব কার্য অপরাধ ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য, একই ধরনের কার্য গণভোটের ক্ষেত্রেও যতদূর প্রযোজ্য অপরাধ ও আচরণবিধি লঙ্ঘন বলিয়া গণ্য হইবে এবং এরূপ ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 ও সংশ্লিষ্ট বিধিবিধান প্রয়োগ করিয়া এখতিয়ার সম্পন্ন কর্তৃপক্ষ কর্তৃক উক্ত অপরাধের বিচার এবং আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাইবে।
আরপিও 86 অনুচ্ছেদে বলা হয়েছে, যদি প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি কোনোভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করিবার উদ্দেশ্যে তাহার সরকারি পদমর্যাদার অপব্যবহার করেন, তাহা হইলে তিনি অনধিক 5 বছর এবং অনূন্য 1 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডেও দণ্ডনীয় কোনো অপরাধে দোষী সাব্যস্ত হইবেন। এদিকে নির্বাচনী প্রচারের মাঝে হঠাৎ ইসির চিঠি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। আইনে যখন এই সব বলা হচ্ছে, আবার এদিকে প্রায় প্রচারণার অর্ধেক সময় পেরিয়ে গেছে। 22 তারিখ থেকে প্রচার শুরু হয়েছে, গতকাল ছিল 29 তারিখ। গতকাল ইসি মন্ত্রী পরিষদ বিভাগকে চিঠি ইস্যু করেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা গণভোটের পক্ষে গণভোটের হ্যাঁ বা নার পক্ষে প্রচার করতে পারবে না। এটা তো আসলে আইন নয়, এটা স্বাভাবিক দৃষ্টিতেই বলা যায় যে কোনো পক্ষে তাহলে তো ভোট করার দরকার ছিল না, একটা কিছু করে ফেলুন। সবকিছু মিলে একটা ব্যতিক্রম পরিবেশ। সরকার বলছে যে সরকারের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল, সরকারের উপদেষ্টারা বলছিল, প্রেস সচিব বলছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করলে কোনো সমস্যা নেই। কিন্তু হঠাৎ করে ঘুরে গেল কেন, এই প্রশ্নটা তো আসা স্বাভাবিক। এর পেছনে আমি নানান কিছু দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে চিঠিটা যে ইস্যু হলো, চিঠি ইস্যুর ঠিক একদিন আগে মার্কিন নয়া রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেন নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচনের সঙ্গে সাক্ষাৎ করলেন। সেখানে কি কিছু ঘটলো? সেখানেই কিছু ঘটেছে। সেখান থেকে যে ভোট কোনো পক্ষের যেন না হয়, সেখান থেকে বেরিয়ে মার্কিন নয়া রাষ্ট্রদূত কিন্তু বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কারো পক্ষ নেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র কেন কারো পক্ষ নেবে বলুন তো? এই যে অনেকদিন ধরে আলাপ আলোচনা চলছে যে পশ্চিমারা চাইছে, কিংবা মিডিয়ার মাধ্যমে হাইপ তোলা হচ্ছে যে একটা বিশেষ গোষ্ঠীকে রাষ্ট্র ক্ষমতায় আনবার একটা নেপথ্য চেষ্টা চলছে। এটি কি আসলেই চেষ্টা চলছে নাকি হাইপ তোলা হচ্ছে? কারণ যে গোষ্ঠীটিকে রাষ্ট্র ক্ষমতায় আনবার একটা প্রচেষ্টা চলছে, সেই গোষ্ঠীটির জনসমর্থন সীমিত। তারপরেও তাকে বা তাদেরকে যদি রাষ্ট্র ক্ষমতায় আনা হয়, এটি কিন্তু বাংলাদেশের মানুষ যদি মাঠে নামে, পথে নামে, সাম্রাজ্যবাদী শক্তি কিন্তু এখানে টিকতে পারবে না। সামরিক উর্দি পরারাও কিন্তু এখানে টিকতে পারবে না। আরো আছে, পশ্চিমাদের সাথে দ্বিমত আছে ভারত, আমার প্রতিবেশী ভারত। ভেতরে ভেতরে এমন কিছু ঘটনা ঘটছে যে পশ্চিমারা, সাম্রাজ্যবাদীরা তোমরা যা চাইছো তা কিন্তু এখানে হবে না। এ কথা অস্বীকার করবার উপায় নেই যে বাংলাদেশের মানচিত্রটা একটা বিশাল দেশের পেটের মধ্যে। সেই দেশটা এই অঞ্চলে, এই ভূমিতে যেভাবে চাইবে, এর অর্থ এই নয় যে তাদের শাসন এখানে চালাবে। তাদের একমাত্র চাওয়া, প্রথমত চাওয়া, দ্বিতীয়ত চাওয়া, তৃতীয়ত চাওয়া, শেষ পর্যন্ত চাওয়া, তাদের পেটের মধ্যে যে ল্যান্ডটা আছে সেই ল্যান্ডটা যেন স্থিতিশীল থাকে। সেই তৎপরতা পেছনে পেছনে আছে। আর সেই তৎপরতা তাদের যেহেতু আছে, মাথা ব্যথাটা তাদের, মার্কিনীদের কিংবা ইউরোপীয় ইউনিয়নের মাথা ব্যথা হবে না। কারণ ইউরোপীয় ইউনিয়ন কিংবা মার্কিনীরা বহু দূর থেকে ছড়ি ঘুরাতে পারে, কিন্তু ডাইরেক্ট প্রভাব পড়বে কিন্তু ভারতের উপরে। কাজেই ভারতকে অ্যাভয়েড করে সাম্রাজ্যবাদী শক্তি কিছু এখানে করবে, এটি আসলে কোনোভাবেই হওয়ার নয়। মিল অমিল আছে। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাংলাদেশের মতোই চলতে দিতে হবে। ভারত স্থিতিশীল থাকবে, বাংলাদেশ স্থিতিশীল থাকবে, সেই পরিস্থিতিতেই যেতে হবে। এই যাওয়ারই নেপথ্য শক্তি বা নেপথ্য কারণে হঠাৎ করে প্রচারণার মাঝপথে এসে নির্বাচন কমিশন বলতে বাধ্য হচ্ছে যে কোনো পক্ষে প্রচারণা করা যাবে না সরকারের কর্মচারীদের পক্ষ থেকে। নিঃসন্দেহে এটি বৈদেশিক চাপেই এই ঘটনাটি ঘটেছে। এখন দেখার বিষয় যে সামনে আরো কি ঘটতে যাচ্ছে, আরো কি ভুল পাল্টে যেতে পারে। সব কথায়, সব জায়গায় একটা আলাপ কিন্তু আছে এখনো পর্যন্ত। নির্বাচনের প্রচারের অর্ধেক সময় পেরিয়ে এলেও আদৌ কি নির্বাচনটা হবে শেষ পর্যন্ত এখনো সন্দেহ, সংশয় আছে। কিংবা নির্বাচন হলে তারপরে কি হবে, ক্ষমতা হস্তান্তর হবে কিনা, কিংবা ইউনূস সরকার আরো দীর্ঘস্থায়ী থাকবে কিনা, নানান প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা নিশ্চয়ই প্রতিনিয়ত খুঁজবার চেষ্টা করছি। আমরা যে প্রসঙ্গটা নিয়ে আলাপ করছি, এটি কিন্তু স্বাভাবিক কোনো ঘটনা নয় হঠাৎ করে নির্বাচন কমিশন ঘুরে দাঁড়ানোর। এখানে অবশ্যই অস্বাভাবিকতা আছে। দিন যত এগিয়ে যাবে আমরা আরো অস্বাভাবিকতা স্পষ্ট করে দেখতে পাবো। এই মুহূর্তে পর্যন্ত